বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর অংশে আমরা 110, 111 এবং 112 পৃষ্ঠার অল্প কিছু অংশ আলোচনা করব, যার ভিতরে পুরো আলোচনাটি হবে ডারউইনবাদ বা ডারউইন তত্ত্ব নিয়ে। একজন মুরব্বী দেখতে পাচ্ছ, টাকলা মুরব্বী, টাক পড়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, কিছুটা রবীন্দ্রনাথের ছোট ভাই মনে হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডারউইনবাদ তত্ত্বের জনক বিজ্ঞানী ডারউইন। নামগুলোও জটিল। আরেক হিসেবে বানর তত্ত্ববাদ করেছে সেই বিজ্ঞানী। ডারউইন তত্ত্ব। ল্যামার্ক জৈব অভিব্যক্তির যে মতবাদ দেন তা 50 বছর পর ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন একটি বৈপ্লবিক চিন্তা ধারণার সৃষ্টি করে। মানে ল্যামার্কেরটা তো একটা ভুল, সেটা সময়ের সাথে সাথে বোঝা গেছে। ডারউইনের তত্ত্বটাও একটা ভুল, সেটাও সময়ের সাথে সাথে বোঝা যাবে। বিজ্ঞানী চার্লস ডারউইন ইংল্যান্ডের সাসবেরি শহরে জন্মগ্রহণ করেন। কোথায়? ইংল্যান্ডের সাসবেরি। একটু এই টাকলা বাবাজি নিয়ে তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ ডারউইন তত্ত্ব পরীক্ষায় আসে। এই প্রশ্নটি আসার জন্য খুবই একটি উপযোগী প্রশ্ন, কারণ তোমাদের স্যাররা এইটা পছন্দ করে। তারাও তো বানর, তোমাদের বানরের ভাব তোমাদের মাঝে দেখে, তাদের ভাষায় বা তোমাদের বাবা মার ভাষায় তোমাদের পিছনে নাকি বান্দরের হাড় আছে। এটা হাত দিয়ে চেক করতে পারো, যারা চেক করছো তারা নিশ্চয়ই পেয়ে গেছো। প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ভ্রমণকালে তিনি ওই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকুলের বিস্ময়কর বৈশিষ্ট্য দেখে বিশেষভাবে আকৃষ্ট হন এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে 1837 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রত্যাবর্তনের প্রায় 20 বছর পরে, মানে 20 বছর ধরে একটা ভুল কাজ করেছে এবং সেই তত্ত্ব দিয়েছে 1869 খ্রিস্টাব্দে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব, অরিজিন অফ স্পিসিস বাই ম্যানস অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি বইয়ের মতবাদ প্রকাশ করেন। অর্থাৎ তোমরা চাইলে 1837 থেকে শুরু করে ইংল্যান্ডের শেষ এই পুরো লাইনটুকু মুখস্থ করতে পারো। পরীক্ষায় এখান থেকে তো প্রশ্ন দিতে পারে এমন খুবই আশাবাদী আমি, কারণ আমাদের পূর্বের শিক্ষা ব্যবস্থা, আমরাও যেটা পড়াশুনো করে এসেছি, ডারউইন তত্ত্ব থেকে প্রশ্ন দিত, সেই জন্য বলছি। অর্থাৎ তোমরা এটুকু মুখস্থ রাখতে পারো প্রশ্নে লেখার জন্য। অর্থাৎ তিনি একটি বই প্রকাশ করেন, বইতেই মূলত তার এই তত্ত্বগুলো দেন, যেটা একটু পরে আমরা পড়ব। উল্লেখ্য যে আরেক প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস প্রায় একই সময়ে স্বাধীনভাবে গবেষণা করে ডারউইনের এই একই সিদ্ধান্তে পৌঁছান। অর্থাৎ ডারউইন একজন ছিল, আমাদের হচ্ছিল না, সাথে আরেকজন আলফ্রেড রাসেল। মুসলিমের দেশে আমরা এই ধরনের পড়াশোনা করি, যে ধরনের পড়াশোনা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে না। ডারউইন দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো এরকম, এগুলো নাকি সত্য। কারণ কি ধরনের সত্য জানো? একজনের থিওরি। তুমি দেখো যে কথার কথা মানুষ 4 পায়ে হাঁটে, আর একজন দেখেছে মানুষ 2 পায়ে হাঁটে। কে যে সত্য সেটা তো সময়ের সাথে বারবার গবেষণার দ্বারা প্রমাণিত হতে পারে। তাই বলে মানুষ কি 8 পায়ে হাঁটে? মানুষ 2 পায়ে হাঁটে, এটা হচ্ছে সঠিক উত্তর। অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। মানে দেখেছো বদমাইশ কেমন বলে, তার মানে চিন্তা ভাবনাটাও কত ন্যারেটিভ দেখো। তার চিন্তা ভাবনাই রয়েছে যে প্রাণী বা জীবের উদ্দেশ্যে শুধু নাকি বংশ বিস্তার করা। আর আমাদের কথা হয় কি, দেখা যাচ্ছে যে প্রাণীকুলের সৃষ্টি হয়েছে, আমরা বলতে চাই কি খাদ্য আহরণ করা, পার্থক্য এতটুকু। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি সরিষা গাছের থেকে বছরে প্রায় 7,000 একক দশক শতক হাজার
7,30,000টি বীজ জন্মায়। একটি গাছ থেকে কয়টা? 7,30,000টি বীজ জন্মায়। এই 7,30,000টি বীজ থেকে 7,30,000টি সরিষা জন্ম হওয়া সম্ভব। আবার একই স্ত্রী স্যামন মাছ প্রজাতি ঋতুতে 3 কোটি ডিম পাড়ে। ডারউইনের মতে এক জোড়া হাতি থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা 1,90,00,000 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সমস্যা আছে, সেটা তোমাদের জানা উচিত। পৃথিবীতে সকল শস্য থেকে তো ডারউইন বললেই সব সরিষা থেকে সরিষা আবার হবে না, কারণ সব সরিষা লাগানো হয় না। কিছু সরিষা তেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খাদ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রাণী বা উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এইভাবে অনেক সরিষা নষ্ট হয়। সরিষার বীজ যদি এইভাবে না বাড়তো বা এই উপাদানগুলো না থাকতো, সরিষা মানুষ চাষ করতো না, সরিষার উপকৃত দিকগুলো না পেলে। এবং এক সময় দেখা যেত কি সরিষা বিলুপ্তি ঘটতো। হাতির বাচ্চা বেঁচে থাকলে 750 বছরে বলেছে, কিন্তু হাতির তো সবকটা বাচ্চা বেঁচে থাকে না। আবার তার চেয়ে বড় কথা, হাতি কত বছর পর পর বাচ্চা দেয় সেটা তোমরা জানো? হাতি দেখা যাচ্ছে কি 2 বছর 3 বছর পর পর বা তার বেশি দীর্ঘ সময় নিয়েও বাচ্চা দেয়। সংখ্যা যার কারণে কম হয় এবং হাতির প্রতিকূল পরিবেশেও পড়ে, মারাও যায় অনেক সময়। তাই যদি হতো, এনার কথা যদি সত্যি হতো, এই কথার সাথে দেখো থিওরি আর ফ্যাক্ট বা বাস্তবতা কেমন, এটা আমরা পড়বো, মুখস্থ করবো পরীক্ষায় লেখার জন্য, কিন্তু বাস্তবতাটা বোঝো। এনার কথা অনুযায়ী 20 বছরের মধ্যে সরিষা বাগানে পৃথিবী ভরে যেত এবং 30 বছরের মধ্যে 750 বছর বা 1000 বছর মধ্যে হাতিতে পৃথিবী ভরে যেত। সরিষা আর হাতি থাকতো, আর পৃথিবীতে কিছু থাকতো না। সীমিত 1000 বছর পরে সীমিত খাদ্য ও বাসস্থান, ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্য সীমিত। এই কথাটি সত্য যে সব কথা বাদ দিব তা না, কিন্তু এর সাথে এই যে এ কথা রিলেটেড হবে যে বানর থেকে মানুষ সৃষ্টি, এটা ভুল কথা। অস্তিত্বের জন্য সংগ্রাম, জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটে, অর্থাৎ জীব কিন্তু একটা নিয়ম অনুসারে বৃদ্ধি ঘটে। অর্থাৎ অনিয়মে পৃথিবীতে কিছুই চলে না, অনিয়মে যেটা চলে সেটা হচ্ছে মানুষের আচরণ। খাদ্য বাসস্থান সংস্থার সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। অর্থাৎ যে প্রতিযোগিতায় টিকে থাকে সেই পৃথিবী টিকে থাকে। ডারউইন এটা বলতেছে যে ডারউইনের এই সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করা হয়েছে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, 2 লাইনে লিখবে যদি প্রশ্ন আসে। ডারউইন এই লক্ষ্য করেন যে জীবকে 3টি পর্যায়ে এই সংগ্রাম করতে হয়। সেগুলো হচ্ছে পৃষ্ঠা 111। ক নম্বর, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। উদাহরণস্বরূপ বলা যায় ব্যাঙ কীট পতঙ্গ খায়, অন্যদিকে সাপ ব্যাঙদের খায়, আবার ময়ূর সাপ খায় এবং ব্যাঙ দুটোকেই খায়। এভাবে নিতান্ত জীবের কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। মানে একটা প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বেঁচে আছে, এটাকে বলা হচ্ছে নিষ্ঠুর জীবন সংগ্রাম। কিন্তু বাস্তবতা এই যদি না থাকতো তাহলে সবাই যে না খেয়ে মরতো। আন্তঃপ্রজাতিক সংগ্রাম, বুদ্ধদেব হওয়া ভালো, সকল ক্ষেত্রে না, নয়তো না খেয়ে মরে যেতে হবে। খ, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। একই প্রজাতির বিভিন্ন সদস্যের খাদ্য ও বাসস্থান একই রকমের হওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায় যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে। এই লাইনটা মনে রাখবে। একটি দ্বীপে উদাহরণ দিয়েছে,
প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য বাসস্থান নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এই থেকে যুদ্ধ। সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে গ্রাস সাধন করে ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যে অনাহারে মারা পড়ে। পরিবেশের সঙ্গে সংগ্রাম, বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা, বালিঝড়, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এ ধরনের প্রতিকূল পরিবেশে জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এসব প্রতিকূল জীব পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে, অন্যের বিলুপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, উদাহরণটা মনে রাখবে, উপরে বর্ণনাটা নিজের মতো করে দিবা পড়ে। উত্তর ও মধ্য আমেরিকায় কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই প্রদেশে আছে কারণ এখানে তুষারপাত ঘটে না, বা বাংলাদেশের মতো দেশগুলোই পাওয়া যায়। পরবর্তীতে বলা হয়েছে প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। প্রকরণ মানে ভিন্ন ভিন্ন জাত আসা। চার্লস ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। শুধু চার্লস ডারউইন না, একথার সাথে আমিও একমত, কারণ প্রত্যেকটি সৃষ্টির সাথে আরেকটি সৃষ্টির বিন্দু মাত্র হলেও অমিল আছে। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টির রহস্য। যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। জীবদেহ দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে। অর্থাৎ প্রকরণ বা পরিবৃত্তি হচ্ছে একটা কি শব্দ? পার্থক্য শব্দ। অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে অনুকূল প্রকরণ একটি জীবকে সাহায্য করে। অর্থাৎ একই রকম জীবরা পরস্পর দল বেঁধে নিজেদের অস্তিত্ব বাঁচায়। যোগাযোগের যোগ্যতম জয়। ডারউইনের মতে যেসব প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক ও পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক, এই কথাটা বারবার আসে, অভিযোজনমূলক, তারাই কেবল বেঁচে থাকে, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। মেরু অঞ্চলের ভাল্লুক, বাঘ, উদ্ভিদ গ্রীষ্ম প্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না, আবার গ্রীষ্ম প্রধানের বাঘ ভাল্লুক মেরু অঞ্চলে গিয়ে বেঁচে থাকতে পারে না, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু বানরের ক্ষেত্রে এর পরিবর্তন দেখা দিয়েছে। এই আমরা জানি গ্রীষ্ম অঞ্চলের বানর শীত প্রধান অঞ্চলেও বাঁচতে পারে, আস্তে আস্তে তার শরীরে লোম বেড়ে যায়। এই জন্য কিছু ব্যতিক্রম থাকবেই যা ডারউইনের মতবাদকে ভুল হিসেবে প্রমাণ করে। প্রাকৃতিক নির্বাচন। ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতার বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়ায় প্রাকৃতিক নির্বাচন বলে। তার মানে এই প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইনের মূল মতবাদ। মানে ডারউইনের মতে প্রকৃতি নির্ধারণ করে পরবর্তী প্রজন্ম ভাগ্য কি হবে, কিন্তু আমরা বলি আমাদের রব আল্লাহ তাআলা নির্ভর করে আমাদের ভাগ্য কি হবে, অর্থাৎ সম্পূর্ণ কুফরি কথাবার্তা। অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলক বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশ বিস্তার করে। অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রাকৃতিক পরিবেশের ওপর খাপ খাওয়াতে পারে না, ফলে ধীরে ধীরে তারা অবিলুপ্ত হয়। কিন্তু এর কথার সাথে একটা তো বিজ্ঞানরাই দ্বিমত আছে, সে কথাটা এখানে কেন দিইনি, কারণ মতবাদটা নষ্ট হয়ে যাবে। তাই তোমরা জানো ক্ষুধার্ত অবস্থায় মানুষ বেশি বংশবৃদ্ধির দিকে ঝোঁকে, আর যার পেট ভর্তি থাকে তার কিন্তু ওই ধরনের হরমোন ক্ষরণ হয় না, যে দেখা যাচ্ছে গিয়ে একই প্রজাতির সাথে ইন্টিমেট হওয়ার চিন্তা ভাবনা গজায়, মানে শরীরের ভিতরে যোগান দেয়, এমন কিছু ইন্টিমেট হয় না। আর খালি পেটে
বংশবৃদ্ধির চিন্তা বেশি আসে, ভরা পেটে নয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 112 পৃষ্ঠায় অল্প একটু বর্ণনা আছে, সেটা বলেই এই ভিডিও অংশ শেষ হবে। দেখো, একটা ছবি দেওয়া আছে। অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে বেশি সংখ্যায় বেঁচে থাকে। ডারউইন তত্ত্ব অনুসারে পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিতে পারবে সে যোগ্য হবে। যে জীবটি পরিবেশের প্রতিযোগিতায় জয়ী হয়ে বেঁচে থাকার জন্য বংশবৃদ্ধি করবে এবং টিকে থাকবে। অর্থাৎ দেখো, কয়েকটি পোকা দিয়েছে, একটা পাখি খাচ্ছিল, এর ভিতরে পাখিটা পুরো সবুজ পোকাগুলো ভ্যানিশ করে দিয়েছে। এই ছিল এই ভিডিওর আলোচনা। পরবর্তী ভিডিওয়ে আমরা 7 নতুন প্রজাতির উৎপত্তি এইটা সম্পর্কে জানবো। এটাও ডারউইন তত্ত্ববাদের একটি অংশ, কিন্তু মূল অংশ বলে এটা আলাদা একটি ভিডিওর মাধ্যমে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।